এখানকার হট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। জানি না কোথা থেকে শুরু করব আজ। এ কোন রাজ্যে বাস করছি আমরা, কোন সময় বাস করছি আমরা, যেখানে প্রতিদিন প্রায়শই এই সন্ধেবেলায় সোজাসুজি স্বর্ণালীর শো করার আগে আপনাদের এক একটা মর্মান্তিক খবর দিতে হয়, নৃশংস খবর দিতে হয়। বাড়িতে অনেকেরই মেয়ে আছে, কারোর সদ্যজাত সন্তান, কন্যা সন্তান, কারোর মেয়ে বড় হচ্ছে, কারোর মেয়ে স্কুলে যাচ্ছে, কারোর মেয়ে কলেজে। জানি না কি কোন মানসিক অবস্থা নিয়ে আপনারা এই খবরগুলো দেখবেন, জানবেন, শুনবেন। কারণ একটা অভয়া নিয়ে প্রতিবাদ করে 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 করেও ক্লান্ত হয়ে গেছে একটা শ্রেণী। তারা অপেক্ষায় রয়েছেন যে এরপর আর কবে কি ঘটনা ঘটবে, তাহলে কি আমাদের আবার প্রতিবাদ করতে হবে। কিন্তু বিচারটা কোথায়? কেন মানুষ বিচার চেয়েছিল জানেন? কেন মানুষ রাতের পর রাত জেগেছিল জানেন? কেন রাস্তায় দাঁড়িয়ে ভিজে চিৎকার করে, শুনতে খারাপ লাগছিল হয়তো অনেকের, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কেন বলতে হয়েছিল জানেন? যাতে সত্যি সত্যি এমন দৃষ্টান্তমূলক সাজা হয়, এমন শাস্তি হয়, যাতে এরপর কি ধরনের অপরাধ করার আগে 10 বার ভাবে, থরথর করে ভয় কাঁপে। হলো না। দেখুন কি ঘটল আজ থেকে ঠিক কয়েকদিন আগে, গত বৃহস্পতিবারের ঘটনা বলি। গত বৃহস্পতিবার নিউ টাউনে লোহাপুল এলাকা থেকে উদ্ধার হয় ফুটফুটে এক নাবালিকার অর্ধনগ্ন দেহ। দেহের নিম্নাংশে কোনো কাপড় ছিল না। 14 বছর বয়সী নাবালিকা, ক্লাস 8-এর স্টুডেন্ট। বাবা নেভিতে চাকরি করে, অতএব বুঝতেই পাচ্ছেন উচ্চবিত্ত, উচ্চ শিক্ষিত পরিবারের মেয়ে। যত্ন করে রাজকন্যার মতো বড় করা হয়েছে তাকে। 2 মেয়ে, বড় মেয়ে আর একটা ছোট বোন রয়েছে, সে আরো ছোট, 8-9 বছর বয়স সম্ভবত। বাবা নেভি অফিসার, বাইরে বাইরে চাকরি করেন, বছরে 1-2 বার কখনো আসেন, মেয়েদের জন্য দামি দামি উপহার, গিফট, ভালো স্কুল, ভালো এডুকেশন, ইংলিশ মিডিয়াম, যখন যা চাইছে তখন তাই। কিন্তু পড়াশোনাটা করতে হবে। বাড়িতে স্ট্রিক্ট মা, উচ্চ শিক্ষিতা মা, বাড়িতেই পড়ান, শিক্ষিকা তিনি। শুধুমাত্র 2জন মেয়েকে মানুষ করবে বলে চাকরি পর্যন্ত ছেড়েছেন, চাকরির দিকে পা বাড়াননি, বাড়িতেই পড়ান, শিক্ষিকা তিনি। শুধুমাত্র 2 মেয়েকে মানুষ করবেন বলে স্ট্রিক্ট থেকেছেন নিজের বাড়িতে। যখন তখন টিভি নয়, যখন তখন স্মার্টফোন নয়, সমস্ত না করে দিয়েছে। মেয়েদের বায়না আছে, জেদ আছে, কেন এটা পাবো না মা, কেন এটা চাই মা, সমস্ত সময় বায়না জেদ যেরকম হয়। কিন্তু মা জানেন যে তিনি একা রয়েছেন, বাবা বাইরে থাকেন। অনেক স্বপ্ন তার 2 মেয়েকে সেরকম তৈরি করার, যাতে 10 জনের মধ্যে 1 জন হয়ে উঠতে পারে। এবং মা জানেন, বাবা মা দুজনেই জানেন যে আগে লেখাপড়া, বাকি সব কিছু পরে হবে। লেখাপড়া নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়, স্কুল নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। এতটাই তারা সিরিয়াস যে মেয়ের লেখাপড়ার দায়িত্ব এতদিন পর্যন্ত নিজের হাতেই রেখেছিলেন মা। উঁচু ক্লাস হচ্ছে, তাই মনে হলো এবার হয়তো একটা আলাদা করে একটা গৃহশিক্ষক রাখার দরকার রয়েছে, আলাদা করে কোনো টিউশনি রাখার দরকার রয়েছে। 14 বছর বয়সী মেয়ে ক্লাস 8-এ পড়ে, অত্যন্ত মেধাবী, ভালো রেজাল্ট করে। বাবা বাইরে থাকেন, নৌসেনা কর্মী, মা উচ্চশিক্ষিতা, শিক্ষিকা, বাড়িতেই পড়ান। 2 মেয়েকে নিয়ে নিউ টাউনে থাকেন। শনিবার মায়ের সঙ্গে হালকা মন কষাকষি হয়েছিল, ঝগড়া হয়েছিল, মাঝে মধ্যেই হয়। যেটা বললাম আমি, যেহেতু মা জানেন যে একা হাতে 2 মেয়েকে 12 মানুষ করতে হবে, তাই মা বেশ স্ট্রিক্ট। সব কিছুতে সমস্ত প্রশ্রয় দেন না, সমস্ত আবদারে কড়া হাতে শাসন করেন। টিভি দেখা বন্ধ, মোবাইল ঘাঁটা বন্ধ, কম্পিউটারের সামনে বেশিক্ষণ বসে থাকা বন্ধ, পড়াশোনা করতে হবে, কারণ ভালো রেজাল্ট করতে হবে, কারণ ভালো ভালো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হবে, তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে হবে।
মায়ের সামনে চ্যালেঞ্জ, দুই মেয়েকে বড় করে তৈরি করা। পরিবারে অভাব কিছু নেই, উচ্চবিত্ত পরিবার, উচ্চশিক্ষিতা মা, উচ্চশিক্ষিত বাবা। শনিবার এরকমই কোনো একটা কারণে খুঁটিনাটি মায়ের সঙ্গে মন কষাকষি হয়। মেয়ে বড়, বড় মেয়ের অভিমানও বেশি। প্রায় মনে হয় হয়তো যে বোনের কথা মা শোনে, আমার কথা তো শোনে না। মায়ের সঙ্গে হালকা ঝগড়া হয়, মন কষাকষি হয়। রাগ করে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তখন সন্ধেবেলা 8টা, 8:30, এমনও নয় কি রাত্রিবেলা, যে সময় টিউশনি করে ফেরে সেই সময়তেই ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালিকা। বাড়ির সামনেই কিছু দূর হেঁটে যায়। তারপর দীর্ঘ সময় তার আর কোনো খোঁজ নেই। খোঁজ কোথায় গেল? বড় মেয়ের খোঁজ নেই। পাগলের মতো মা প্রতিবেশীদের বলছেন, নিচে বলছেন, বাবাকে ফোনের চেষ্টা করছেন, বাবাকে খবর দিচ্ছেন। দৌড়ঝাঁপ চলছে। হঠাৎ করে কোথায় গেল? প্রথমে হয়তো মা ভেবেছিলেন যে হয়তো নিচে গেছে, রাগ হয়েছে, একটু পরে উঠে চলে আসবে। ঘড়ির কাঁটা এগোতে থাকছে, পার হতে থাকছে, একটা একটা করে ঘন্টা বাড়ছে। যখন পাগলের মতো খোঁজাখুঁজি শুরু হলো, তখন মেয়ের নিথর দেহ, যে দেহে কাপড় নেই, সেই দেহটা উদ্ধার হলো লোহাপুলের কাছ থেকে, বাড়ি থেকে কহাত দূরে। ক্ষতবিক্ষত দেহ। সিসিটিভি ফুটেজ যেটা সংগ্রহ করেছে, সেই সিসিটিভি ফুটেজ খুলে তখন দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার রাতে 11:49 নাগাদ, মানে প্রায় যখন 12টা বাজে, ঠিক সে সময় জগৎপুর 7 নম্বর এলাকা থেকে ওই নাবালিকা একটা টোটোতে ওঠে গৌরাঙ্গনগরের বাড়িতে যাবে বলে। মেয়েটি টোটোতে উঠছে, টোটো চালক সেখানে রয়েছে, একটা টোটো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। মেয়েটিকে নিয়ে হুশ করে বেরিয়ে গেল। এরপর টোটোর পিছনে সিটে বসে যায় নাবালিকা। সেই ভিজুয়ালটাও দেখা গেছে, হালকা হালকা ঝাপসা হলেও স্পষ্ট বোঝা যাচ্ছিল সিসিটিভি ফুটেজে। এই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসে, সিসিটিভি ফুটেজ পরিবারের হাতে যায়। পুলিশ তখন খোঁজ করতে শুরু করে। প্রথমে পুলিশ তো ক্লুলেস, বুঝতে পারছে না। একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, 14 বছর বয়স, সে ফুটফুটে মেয়েটার এরকম পরিণতি কি করে করলো? কোথায় গেল? না কোনো বন্ধু বান্ধব রয়েছে, না কোনো বাইরে যায়। একেবারে বইয়ের মধ্যে চুবে থাকা একটি মেয়ে, পড়াশোনার মধ্যে ডুবে থাকা একটি মেয়ে, অত্যন্ত মেধাবী। শুধুমাত্র মায়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল বলে একটু নিচে নেমে এদিক ওদিক পাইচারি করছিল, মাকে একটুখানি জব্দ করবে বলে। আমরাও করেছি ছোটবেলায়। রাগারাগি হয়ে গেলে মনে হতো যে বাড়ি ছেড়ে চলে যাবে, আর বাড়ি ফিরবো না। কিন্তু কয়েকটা দূর যাওয়ার পর কি এমন হয়েছিল তার সঙ্গে? কি করে টোটো চালক ওই মেয়েটির কাছে পৌঁছলো এবং তারপর মেয়েটিকে এমন কি বলে যে মেয়েটি টোটোতে ওঠে, ভাবে হয়তো টোটো চালক তাকে বাড়ি অবধি ছেড়ে দেবে। হয়তো পয়সা করে নিয়েও বেরোয়নি, হাতে কিছুই ছিল না। বাড়ির কাছে নামলে মায়ের থেকে টাকা চেয়ে ওর ভাড়া মিটিয়ে দেবো। পাড়ার মধ্যেই তো, কয়েক পা দূরেই তো। ওই টোটোতে যখন অন্য যাত্রী ওঠে, অন্য যাত্রীরা উঠলে টোটো চালক নাবালিকাকে সামনের সিটে চলে আসতে বলে। তবে সামনের সিটে চলে এসো তো, আর পেছনে অন্যান্য যাত্রীদেরকে বসায়। এরপর ওই টোটো চালক নিউ টাউনের সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দেয়। তারপরে অন্য রাস্তা ঘুরে অলিতে গলিতে ঘোরাতে নিয়ে গিয়ে একটা পরিত্যক্ত সরকারি জমি, সেইখানে নিয়ে চলে যায় মেয়েটিকে। নিউ টাউনের বিভিন্ন রাস্তা ঘোরানোর পর লোহা ব্রিজের কাছে, পরিত্যক্ত জঙ্গলের কাছে নিয়ে যায় নাবালিকাকে। তারপরে নাবালিকাকে ধর্ষণ করা হয়, খুন করা হয়। কিন্তু প্রশ্ন এখানেও আরো অনেক কিছু জানার বাকি রয়েছে। এতক্ষণ পর্যন্ত যেভাবে খবর করে এসেছি, আমরা জেনেছি এই টোটো চালককে গ্রেপ্তার করা হয়েছে। টোটো চালক নাবালিকাকে ধর্ষণ করেছে, করে খুন করে দিয়েছে। মেয়েটি বাড়ি ফিরতে পারলো না। কিন্তু এখন অনেক কিছু বাকি রয়েছে আপনার জানার, আমার জানার। আজ যখন টোটো চালকের স্ত্রী, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, এই ঘটনায় পুলিশের জালে যখন টোটো চালক চলে আসে, রাজ ওরফে সৌমিত্র রায়, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার সময় পুলিশকে জবানবন্দি দেয় এই টোটো চালক যে সে কি করেছে। এবং ঘটনাচক্রে সেই জবানবন্দি যখন সে পুলিশকে দিচ্ছে, তার সামনে দাঁড়িয়ে রয়েছে ওই সৌমিত্র, ওই টোটো চালকের স্ত্রী, তার বউ। আর সেই জবানবন্দিতে রীতিমতো হাড় হিম করা ঘটনা আমরা জানতে পেরেছি।
জানেন কি, আজ ওই টোটো চালকের বউ মুখ খুলেছে। রিপাবলিক বাংলাকে দেওয়া যে সাক্ষাৎকার তাতে কি বলছে জানেন আপনারা? বলছে কিশোরীকে খুন করা হয়েছে আগে, তারপর তাকে ধর্ষণ করা হয়েছে। 3টে ঘন্টা, রাত 8:30 থেকে 11:30 পর্যন্ত, 12টা পর্যন্ত নিউ টাউনের বিভিন্ন রাস্তায় অলিতে গলিতে ঘোরানো হয়েছিল মেয়েটিকে। মেয়েটি কনফিউজড হয়ে যায়, বারবার জিজ্ঞাসা করে, এই রাস্তা তো আমার বাড়ির নয়, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? দাদা আমাকে বাড়িতে ছেড়ে দাও, এই রাস্তা আমার বাড়ির নয়। তাকে ঘোরাতে 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 একটু ফাঁকা জায়গায় গিয়ে নিয়ে এসে টোটোর যে স্প্রিং, সেই স্প্রিংটাকে গলায় পেঁচিয়ে টোটোর সামনে, টোটোর মুখে কিশোরীকে রেখে গলায় পেঁচিয়ে ওকে খুন করে আগে। তারপর সেই মৃতদেহটাকে নিয়ে টোটো সমেত ঘুরে বেড়ায়। তারপর টানতে টানতে দেহটাকে নিয়ে যায় জঙ্গলে, পরিত্যক্ত একটা সরকারি জায়গা, সেখানে জালটা কাটা ছিল। সেখানে নিয়ে গিয়ে থেতলে দেয় ইট দিয়ে তার মুখ, তার যৌনাঙ্গ। তারপর তাকে নারকীয়ভাবে, নৃশংসভাবে ধর্ষণ করে, অর্থাৎ আগে খুন করে তারপর ধর্ষণ করে তার দেহটা, যে কারণে অর্ধনগ্ন রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছিল। যদিও পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে জানেন? পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে যখন তাকে ধর্ষণ করা হয় তখনও তার মধ্যে প্রাণ ছিল, বাচ্চাটার মধ্যে তখনও প্রাণ ছিল। ওই টোটো স্প্রিং দিয়ে গলায় জড়িয়ে ঘাটটা ভেঙে দেওয়া হয়েছিল, হাড়গুলো ভেঙে দেওয়া হয়েছিল, থ্যাতলানো হয় মুখ, যৌনাঙ্গ আতলা ইট দিয়ে, তারপরও তার প্রাণ ছিল, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। তারপর ধর্ষণ করে শেষ পর্যন্ত দম আটকে, গলা টিপে, হাড় ভেঙে তাকে খুন করা হয়। আমি জানি না যে এই ধরনের ঘটনাগুলো শুনলে একটা শ্রেণী তাদের মনের মধ্যে কি যায় আসে, কিন্তু আমি এটা জানি যে এই ঘটনাগুলো প্রতিদিন ঘটতে পারছে, কারণ এই যে টোটো চালক বিকৃত মানসিকতার পারভার্ট, একটা জানোয়ার, একটা শয়তান, জানোয়ার বলাটা যদিও ভুল, কারণ জানোয়ারটা এরকম হয় না, নরকের কীট, মানুষই পারে এরকম করতে, এরকম নৃশংস দৈত্য, দানব, রাক্ষস। একে যদি যাবজ্জীবন সাজাও দেওয়া হয়, বয়স মাত্র 22 বা 23, এ তো জেল খেটে বেরিয়ে এসে আবার এই ঘটনা ঘটাবে, একই কাজ করবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, কারণ কোর্টের বিচার চলবে, চার্জশিট তৈরি হবে, তারিখ আসবে, আর একটা তারিখ যাবে, এই সমস্ত চলতে থাকবে। কিছু মানুষ রাস্তায় নামবেন, কিছু মানুষ মোমবাতি জ্বালাবেন, কিছু মানুষ বিচার চাই বলবেন। সলিউশনটা কি বলুন তো? সমাধানটা কি? এই ধরনের এই নরকের কীটগুলো এই সাহস পায় কোত্থেকে? মাথায় আসে কি করে যে আমি ধরনের ঘটনা ঘটাবো, তারপরে পার পেয়ে বেরিয়ে যাব? এই ছেলেটা তো কয়েকদিন আগেও জেল খেটে এসেছে, 8 মাস জেল খেটে এসেছে। অনেক কাহিনী, অনেক ঘটনা এর বলবো আমি, আপনাদেরকে অনেক প্রশ্ন করব, কারণ এই মুহূর্তে যারা সোজাসুজি স্বর্ণালী দেখছেন, আমার সরাসরি প্রশ্ন আপনাদের কাছে। আপনাদেরকে আজকে বলতে হবে যে আর কাহা তক এই নৃশংসতার মিছিল আমরা দেখব, আর কাহা তক। তবে তার আগে ওই মহিলা, যে টোটো চালকের বউ, যার সামনে পুলিশের সামনে সমস্ত স্বীকার করেছে, সেই মহিলার বক্তব্য আমি শোনাতে চাই আপনাদের সবাইকে। শুনুন ধৃত টোটো চালক, তার স্ত্রী কি বলছে দেখুন। বৃহস্পতিবারে এই ঘটনা হয়েছে, তারপরে পুলিশ এই পরশুদিনকার নিয়ে এসেছিল রাত 11টার দিকে। ও নিজের মুখে নাকি স্বীকার করে মেয়েটাকে ও খুন করেছে। মেয়েটাকে জগৎপুর দিয়ে মেয়েটাকে বলেছে চল আমিও বাড়ি যাচ্ছি, ওইদিকেই আমার বাড়ি, তোকে আমি ছেড়ে দিয়ে আসবো। মেয়েটাকে নিয়ে লোয়ার পুলের জঙ্গলে হয়েছে এটা মনে হয়, ওই জায়গা দিয়ে ওকে গিয়ে বলে এখানে দাঁড়াও আমি আসছি। ও দাঁড়ানোর নাম করে ব্রেকের স্প্রিং খুলে স্প্রিং দিয়ে গলা পেঁচিয়ে হাড় ভেঙে দেয়। মৃতদেহ যেটা, ওই লাশটাকে কোলে করে তুলে নিয়ে যেই জায়গাটায় করেছে সেইটা তো ব্র্যাকেট করা ছিল, তার কেটে সেটা কেটে ঢুকে ভিতরে মেয়েটাকে রেপ করলো, মারা যাওয়া অবস্থায় রেপ করে। তারপরে মুখে কামড়ানোর দাগ, কামড়ে এইখান থেকে কামড়িয়েছে ওখানে, যেহেতু বোঝা যায় না যেন মুখটা, ও নিজের দাঁত দিয়ে কামড়ে খেমচি মেমচি মেরে মুখের উপর দাঁত দিয়ে মানে ক্ষত করে দেয়। তারপরে ও বস্তায় প্যাকিং করে
দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখে চলে আসে। এর আগে যে বলছিলাম তার থেকেও আরো বেশি কিছু। অটোর ব্রেকের স্প্রিং খুলে গলায় পেঁচিয়ে নৃশংসভাবে দম আটকে মারার চেষ্টা, হাড়টাকে ভেঙে দেয়, তারপর ওই অবস্থায় ধর্ষণ, যাতে চেনা না যায় জানা না যায় তার জন্য প্রথমে কামড়ে কামড়ে আঁচড়ে আঁচড়ে গাল থেকে মাংস খুবলে নেওয়ার চেষ্টা করে, এরপরে থেতলে দেওয়ার চেষ্টা হয় মুখ এবং যৌনাঙ্গ, তারপর ধর্ষণ করা হয়, তারপর বস্তা নিয়ে এসে ওই অবস্থায় রক্তাক্ত দেহটাকে বস্তার মধ্যে পড়ে আরেকবার দেখে নেয় দম আছে কিনা, কোনো নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা, আরও একবার পেঁচায় ভালো করে দড়ি দিয়ে গলাটা বস্তার মধ্যে ঢুকে বস্তাটা বন্ধ করে, তারপর ফেলে দিয়ে চলে আসে। এই নৃশংসকাণ্ড ঘটনায় শুধুমাত্র ঠান্ডা মাথায় তথ্য প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা চালিয়ে গেছে অভিযুক্ত। মানে মাথাটা ঠান্ডা ছিল, ঠান্ডা মাথায় এই নৃশংসভাবে খুন করার চেষ্টা, নৃশংসভাবে খুন ঠান্ডা মাথায়। কেন জানেন? কারণ ঘটনার পর নিখুঁতভাবে বাড়ি ফিরে এসে জামা কাপড় ছেড়ে নেয়, হাত মুখ ধুয়ে নেয়, তার সঙ্গে কি করে বইয়ের মোবাইলটা ছিনিয়ে নিয়ে মোবাইলের সিম চেঞ্জ করে নেয় যাতে কোনোভাবে গ্রেপ্তার না করা যায়। এতটাই ঠান্ডা মাথায় ক্রিমিনাল, একটা পাক্কা ক্রিমিনাল, একটা শয়তান এই গোটা কাজটা করে। অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটানোর অভিজ্ঞতা তার এর আগেও আছে। হয়তো বড় কোনো হেডলাইন হয়নি, হয়তো আমরা এরকমভাবে সন্ধ্যাবেলা শো করিনি, কিন্তু ঘটনা এর আগেও সে ঘটিয়েছে। নাহলে এত অভিজ্ঞতা নিয়ে এত নিখুঁতভাবে বাড়ি ফিরে এসে জামা কাপড় চেঞ্জ করে নেওয়া, হাত মুখ ধুয়ে নেওয়া, মোবাইলের সিম চেঞ্জ করে নেওয়া। সেদিন রাত ৩টার সময় বাড়ি ফেরে অভিযুক্ত রাজ, বাড়িতে ঘড়ি ছিল না, স্ত্রীকে বলে সময় রাত 12:30, বউ বুঝতেও পারেনি। অর্থাৎ সে যদি ধরাও পড়ে যায়, স্ত্রীর সামনে বয়ান অনুযায়ী যেন তার ক্রাইমের সময়টা আর তার বাড়ি ফেরার সময়টায় মিল না থাকে। অর্থাৎ গোটাটা ঠান্ডা মাথায় পরিকল্পনা। মেয়েটি তাকে বারবার বলেছিল যে আমাকে বাড়ি ছেড়ে দাও, তুমি তো বললে আমার বাড়ির রাস্তায় যাচ্ছ, তাহলে অন্যান্য জায়গায় ঘোরাচ্ছ কেন? প্রতিবার বলছে এই তো সামনে, এটা শর্টকাট মারছে ওই রাস্তা বন্ধ, এটা শর্টকাট মারছে ওই রাস্তা বন্ধ। শুনলে অবাক হবেন যে এটা প্রথম নয়, এর আগেও জেল খেটেছে অভিযুক্ত। প্রাক্তন স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই বাড়িতে, এবং সেক্ষেত্রে অভিযোগ যে তাকে মেরে টাঙিয়ে দিয়েছিল এই অভিযুক্ত। সে যাত্রায় মাত্র 8 মাস জেল খেটেছিল এই টোটো চালক। কাদের ভরসা করবেন? আমি জানি না যে কোন প্রশাসন, কোন আইন ব্যবস্থায় এই ধরনের দাগি ক্রিমিনালরা ছাড়া পায়, বেরিয়ে এসে আরও সর্বনাশ করে। আমি আরেকটা বক্তব্য শোনাবো পাস্ট রেকর্ড সম্পর্কে এই অভিযুক্তে, শুনুন। ও আমাকে বলেছিল আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমার সঙ্গে থাকতো, প্লাস খাওয়া দাওয়া আমরা একসঙ্গে করতো, কিন্তু ওর বাবা এসে নিয়ে চলে যায়, তারপরে পরে এসে গলায় দড়ি দেয়। তখন ঢুকেছে নাকি ওর বাবা মা পুলিশ নিয়ে ঢুকে, মেয়েটার বাবা আছে মা নেই, বাবা পুলিশ নিয়ে ঢুকেছে, ও ঘরে ছিল, ওর মা রাজ বেরিয়ে গেছে ঘর দিয়ে, ও ঘরের ভিতর দরজা বন্ধ করে গলায় দড়ি দেয়। এইটা আমাকে বলেছিল। হ্যাঁ, ওই মেয়েটার কেসে 8 মাস। খুন করেছিল? না, খুন না, আত্মহত্যা করেছে, যেহেতু ওদের বাড়িতে, তাই ছেলেটার দোষ পড়ে গেছিল। খুন না আত্মহত্যা কেউ জানে না, কিন্তু এই ধরনের ছেলের সঙ্গে কেউ থাকলে সে যে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে না সেটা একদিকে স্পষ্ট। তথ্য প্রযুক্তি নগর নিউটাউন, ভাবুন, একের পর এক তথ্য প্রযুক্তি সংস্থার দপ্তর, নাইট শিফটে ডিউটি করে বাড়ি ফেরে বহু মহিলা, আর সেখানে নিউটাউনে এরকম ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, নৃশংস পৈশাচিক ঘটনা ঘটলো। আর অভিযোগ জানাতে গিয়ে প্রথমে বাগুইআটি থানায় গেলে অভিযোগই নাকি নেওয়া হয়নি, ফেরত পাঠানো হয় নাকি নিউটাউন থানায়। থানা টু থানা পিং পং বলের মতো ঘোরানো হয়েছিল ওই একা মেয়েটির মাকে। সেই রাত্রে ঠিক কি ঘটেছিল, বাগুইআটি থানার পুলিশ কি করেছিল, নাবালিকার প্রতিবেশীর বক্তব্য আমি শোনাবো। তবে তার আগে আমি শুরু করবো আজকের আলোচনা। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের কাছেও আসবো যে সত্যি সত্যি আর কতগুলো এই নৃশংসতার মিছিল দেখতে হবে আমাদের, তবে কি এর কোনো সমাধান সূত্র আমাদের কাছে এসে পৌঁছবে, নাকি শুধুমাত্র আমরা দেখে যাব, খবর পেয়ে যাব, খবর করে যাব, সন্ধ্যেবেলা শো করে যাব, আরও কিছু মানুষজন মাঝে মধ্যে রাস্তায় নামবেন, মিছিল করবেন, বিচার চাই বলে গলা শিরা ফোলাবেন, কিন্তু আবারও আমরা যেতে মিরি সেতে মিরেই থাকবো।
আর নৃশংসতার মিছিল চলতেই থাকবে। কাহা তক, এর শেষ কোথায়? এ নিয়ে প্রশ্নের উত্তর শুনবো, তারপরে আমি শোনাবো ওই নাবালিকার প্রতিবেশীর বক্তব্য, থানার ভূমিকা নিয়ে। একটা ছোট্ট মন্তাজ নিয়ে ফিরছি। অর্ধেক মেয়েদের জন্য রাখা হয়েছে, আমাদের কোনো নিরাপত্তাই নেই, কি করে আমরা ঘুমাবো? ও নিজের মুখে নাকি স্বীকার করে মেয়েটাকে ও খুন করেছে। আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নারী সুরক্ষার কথা নেই। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছে তাদের সঙ্গে আমি আলাপ করে নিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, রয়েছেন আইনজীবী রাধামোহন রায় এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। আজকে এই ঘটনার পরে আমি শুরু থেকে দেবাশিস বাবু আপনার কাছেই আসবো, কারণ আপনি সেই মানুষ যার সঙ্গে আমার দীর্ঘদিন এখানেই শো হয়েছে, কারণ বিষয়বস্তু ছিল অভয়ার বিচার। দিনের পর দিন এখানে ধর্ণা হয়েছে, ক্যাম্প হয়েছে, মিছিল হয়েছে, আপনারা নিজেরা বিচার চেয়েছে। এই সল্টলেক নিউ টাউন চত্বরে একের পর এক ক্যাম্পেন, একের পর এক মিছিল অর্গানাইজ করেছেন। আজকে নিউ টাউনে এই লোহাপুল ব্রিজের সামনে ধরনের একটা মর্মান্তিক ঘটনা, নৃশংস ঘটনা, কি বলবেন? সত্যি মানে বলার তো সেভাবে কোনো ভাষা নেই, কিন্তু আমি আপনার আগের বক্তব্যগুলো শুনছিলাম, আপনি সমাধান চাইছেন। সত্যি একটা সমাধান আছে, আমাদের প্রত্যেক মানুষকে সেটা ভাবতে হবে। একটাই সমাধান আছে, আমি আসছি সেই পয়েন্টে। মানে আমরা ছোটোবেলায় একটা কথা বলতাম বা মজা করে বলা হয়, যখন কোনো অযোগ্য ব্যক্তিকে কোনো জায়গায় বসানো হয় তখন আমরা বলি মজা করে, কাকে দিয়েছিস রাজার পাট। মানে সে তো সেই জায়গায় বসিয়ে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলে, তখন আমরা বলি কাকে দিয়েছিস রাজার পাট। আজকে 2011 সাল থেকে 2025 সাল অবধি, মানে এখন অবধি পশ্চিমবঙ্গের অবস্থা সেরকম। মানে পশ্চিমবঙ্গের সার্বিক অবক্ষয় হয়েছে। আমরা যেখানে সংস্কৃতি সমাজ যে গর্ববোধ করতাম, তার আর্থিক সামাজিক টোটাল একটা অবক্ষয় হয়েছে। তার কারণ কি আপনি জানেন, সাধারণ মানুষ যারা আমার কথা শুনছে সবাই জানে। আমার একটাই বক্তব্য যে এই যে সলিউশন থেকে বেরোতে গেলে আমরা এদিক ওদিক যাই কথা বলি না কেন, এই যে সরকার যারা এই রাজ্যটাকে চালাচ্ছে 2011 সাল থেকে, যে কোনো মূল্যে এই সরকারকে সরাতে হবে, এছাড়া কিন্তু আমাদের উপায় নেই। মানে এই যে মানুষের আজকে বিভিন্ন রকম, আজকে এই যে আপনি আজকে শুরু হয়েছে কোথা থেকে দেখুন, পার্ক স্ট্রিট, কামদুনি, মানে একের পর এক। মানে আমি সেদিনকে আপনাদের অনুষ্ঠানে বলছিলাম, বোধহয় এটা 32তম বা 33তম অনুষ্ঠান হচ্ছে যেখানে এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করতে হচ্ছে। শুধু অভয়া ইস্যু নয়, অভয়া তো চোখের সামনে ঘটে গেল, পার্ক স্ট্রিট থেকে কামদিনী, মানে পরপর, এবং অভয়ার পর থেকে আজকে বোধহয় এটা, আমি যদি খুব ভুল না হই, মানে বোধহয় 62তম না 63তম ঘটনা হতে চলেছে। তো আজকে কোথায় প্রশাসনটা, কোথায় দাঁড়িয়ে আছে? মানে মানুষের আজকে আপনি বুঝুন, উত্তরপ্রদেশে এরকম হয় না, আমি বলছি উত্তরপ্রদেশে যাওয়ারই আমার প্রয়োজন নেই। সাপোর্ট করছি না, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ঘটনা চক্রে এটা দেবাশিস দা, আপনারা মানুন বা না মানুন, কোথাও কোনো ঘটনা হয় নৃশংসভাবে কোনো মেয়েকে রেপ করে খুন করে পালানোর সময় যদি কোথাও এনকাউন্টার হয়ে যায়, অ্যাট লিস্ট 10টা রেপিস্টের মনের মধ্যে ভয় থাকে, একদম আমি সেই বলতে ভয় ঢোকে। আর আমাদের এখানে ফাঁসি কেন হবে বা ফাঁসি কেন নয়, তার জন্য পর্যন্ত মিছিল নেমে যায় রাস্তায়। শাস্তিটা যদি না হয় মানুষ ভয় পাবে কি করে? এরকম মানুষ তো আর 18 বার হবে, আপনি ওকে জানোয়ার বলুন, যা ইচ্ছে বলুন, কিন্তু তো সাহস হয়ে গেছে, ও জানে যেটা করার পরে হয়তো আমার কিছু হবে না। কারণ আজকে অভয় শুধু দেখিয়ে দিয়ে গেছে যে কিছু হয় না, সেভাবে কিছু করা যাচ্ছে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রশাসনকে যদি আমরা না ঠিক করি, না পাল্টাই, তাহলে কিন্তু আমাদের এরকম হাজার হাজার শো করতে হবে, আমরা কোনো সলিউশন পাবো না। তাই আমার একটাই বক্তব্য, স্বর্ণালী, আমরা যতই সমাধানের কথা বলি, আমি জানি না অঙ্কন বা ওনারা আমার সাথে একমত হবেন কিনা, আমাদের সবার আগে দরকার এই সরকারকে সরিয়ে ফেলা, এই সিস্টেমটাকে বদল করা। না হলে পশ্চিমবঙ্গ ক্রমশ অবক্ষয়ের দিকে যাবে, যেটা চলে যাচ্ছে আজকে, এবং হাজার হাজার এরকম বাচ্চা মেয়ের প্রাণ চলে যাবে। আমি অঙ্কনের কাছে, শুভঙ্কর, আমি বলছিলাম যে আমি কোনো কিছুকেই কোনো সাপোর্টও করছি না। অন্যান্য স্টেটে কি হচ্ছে ল অ্যান্ড অর্ডার, সেই স্টেটের ল অ্যান্ড অর্ডার নিয়ে আমি কোয়েশ্চেনও তুলছি না, আমার নিজের রাজ্যের এই অবস্থা যেখানে। কিন্তু এটা তো ঘটনা। আমি পরপর কয়েকটা দেখছিলাম, বারাণসী, উত্তরপ্রদেশ, 2024-এ মহিলাকে অপহরণ করে ধর্ষণ করা হয়, অভিযুক্ত এরশাদ, এরপর পালাতে গেলে এনকাউন্টার হয়ে যায়। উত্তরপ্রদেশ বদায়ু, 2024, শিশুকে ধর্ষণ করা হয়, একটা বাচ্চা মেয়েকে, কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত ধরা পড়ে, সেক্ষেত্রে পালাতে গিয়ে এনকাউন্টার হয়ে যায়। একের পর এক আসামের ক্ষেত্রে ঘটনা আমার মনে আছে, 2022-এর ঘটনা, তারপর থেকে আসামে এরকম কোনো ভয়াবহ রেপের ঘটনা আর ঘটেনি। 16 বছরের কিশোরীকে গণধর্ষণ করা হয়,
মূল যে অভিযুক্ত ভিকি আলী, সেক্ষেত্রেও তাই আপনাদের মনে থাকবে অ্যারেস্ট হয়েছিল, পরে যখন কোর্টে পেশ করা হয় সে সময় পালাতে গিয়ে ঝাঁপ দেয় পুকুরে, সেখান থেকে ডুবে মারা যায়। একের পর এক ঘটনাগুলো ঘটার পর সেই জায়গাতে সেই রাজ্যে হঠাৎ করে অপরাধ করার আগে অপরাধীদের মনে ভয় ধরে যায়। একমাত্র এই রাজ্য আজ পর্যন্ত কামদুনি হোক, হাঁসখালি হোক, মাটিয়া হোক, কালিয়াগঞ্জ হোক, কালিয়াচক হোক, ময়নাগুড়ি, লাটাগুড়ি, কোথায় সাজা, কোথায় এই ধরনের ঘটনা ঘটার পরে তারা যায় কোথায়, কি হয় পরিণতি? যে ছেলেটার বয়স আজকে 22 বা 23 বছর, যেরকম বিকৃত মানসিকতা, যে পারভার্ট, সে যদি 14 বছর জেলও খেটে আসে, অঙ্কন কি গ্যারান্টি রয়েছে সে বেরিয়ে এসে আর কোনো বাড়ির, কোনো পরিবারের কোনো মেয়ের সর্বনাশ করবে না? না, আমাদের দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গ আমরা বলি ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শাসিত রাজ্য, কিন্তু সেই মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে এ রাজ্যের মহিলারা গোটা দেশের মধ্যে সব থেকে বেশি অসুরক্ষিত। এবং এর কারণ হয়েছে এই সরকারটা 14 বছর ধরে রয়েছে, 14 বছরে না একজন ধর্ষককে ফাঁসির সাজা দিতে পেরেছে। ফাঁসির সাজা দিলেও সেই সাজা লোয়ার কোর্ট থেকে গিয়ে আপার কোর্টে প্রমাণের অভাবে, কামদুনি কেসে আমরা দেখেছি অভিযুক্ত ছাড়া পেয়ে গেছে, তার দোষ মুকুব হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি না কোনো ধর্ষক এনকাউন্টার করা হয়েছে। মানে ধর্ষকদের মনে যদি একটা ফিয়ার সাইকোসিস ধরানো যায়, ধর্ষকদের যদি নৃশংস পরিণতি, যারা এরকম নারকীয় নৃশংসতা করছে তাদের সাথে যে নৃশংস পরিণতি হতে পারে, শাসক যদি সরকার পক্ষ, যদি রাজ্য সরকার, যদি রাজ্যের পুলিশ মন্ত্রক, পুলিশ দপ্তর এই ভয়টা এই ক্রিমিনালদের চোখে চোখ রেখে তাদের মানে বুকের মধ্যে, মনের মধ্যে ভরে দিতে পারে, এই ক্রাইম রেট অনেক বেশি কমতে পারে। কিন্তু আমরা কি দেখছি, কাটোয়ার রেপ কেস থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে সব জায়গায় যারা অপরাধী তারা ধরা পড়ার পরেও তারা মানে তাদের শাস্তি মকুব হয়ে যাচ্ছে। এবং সব থেকে দুর্ভাগ্য, আজকে এই এত মানে আমরা অভয়া আন্দোলনের পর গোটা পৃথিবীকে তোলপাড় হতে দেখেছি। তারপর শুনুন, অনেকের প্রত্যাশা ছিল আজকের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে কি বাড়বে না। আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কোনো বোনের একজন দাদা হিসেবে আমি প্রত্যাশা করেছিলাম অন্তত যে নারী নিরাপত্তা, নারী সুরক্ষার প্রশ্নে রাজ্য সরকার বাজেটে অন্তত কিছু বলবেন। স্বরাষ্ট্র বাজেটে এ নিয়ে নির্দিষ্ট কিছু বক্তব্য থাকবে। 177 পাতার বাজেট আমি খুঁজে পেলাম না একটা জায়গাতেও যে উইমেন সিকিউরিটি নিয়ে, নারী নিরাপত্তা নিয়ে এই সরকার একটাও বক্তব্য রেখেছে। আচ্ছা আপনি বলুন তো, এ কি আমাদের লজ্জা নয়? 14 বছরের ইতিহাসে এই রাজ্য সরকারের আমলে 48,600টি ধর্ষণের ঘটনায় আজ অব্দি তার এই রাজ্য সরকার বিচার দিতে পারেনি উপযুক্ত পরিকাঠামোর অভাবে। সেই পরিকাঠামো গড়ার জন্য আজকে রাজ্য সরকার কোনো বাজেট, পরিকাঠামোর তো কথা হয়েছিল এর আগেও, মানে আলাদা করে ফাস্ট ট্র্যাক ব্যবস্থা থেকে শুরু করে স্পেশাল মহিলাদের জন্য আলাদা করে কমপ্লেইন যাতে সহজে লজ করতে পারে, বিভিন্ন বন্দোবস্ত তো হয়েছিল। তাহলে কার্যকরী করা গেল না। আমি আজকে সেই জায়গাগুলোই খুঁজলাম যে কোনো নির্দিষ্ট টাস্ক ফোর্স কি গঠন করা হয়েছে। পুলিশ মন্ত্রী বাজেটে একটা শব্দ বলতে পারলেন না। আচ্ছা বলুন তো, ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে কোনো এসওএস বা নতুন কোনো ধরনের প্রজেক্ট বা নতুন কোনো বরাদ্দ, যে এই যে ধরুন এই যে নিউ টাউনের এই রাস্তায় খুন, অপহরণ, ধর্ষণ একের পর এক বিগত 3-4 বছরে এই নিউ টাউন থানায় এই নির্দিষ্ট একটি চত্বরের মধ্যে 62টি খুন, অপহরণের ঘটনা ঘটেছে। তার মানে এখানে পেট্রোল পার্টি, পিসি পার্টি নিয়োগ করার প্রয়োজনীয়তা ছিল যে এই জায়গাটায় পুলিশ রাউন্ড দেবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই নিউ টাউন থানা বা এই বিধাননগর পুলিশ কমিশনারেটে বলুন, প্রায় 650 পুলিশের শূন্যপদ খালি পড়ে রয়েছে, পুলিশে নিয়োগ হচ্ছে না। তার মানে আইন শৃঙ্খলাটা কারা দেখবে? অঙ্কন ঠিক এই জায়গা থেকে আসছে। আমি বলছিলাম আপনাদেরকে রাধামোহনের কাছে আসার আগে যে যখন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি শুরুতেই বললাম বাবা নেভিতে চাকরি করেন, বাইরে থাকেন, যথেষ্ট উচ্চবিত্ত পরিবার, উচ্চ শিক্ষিত পরিবার, মা উচ্চশিক্ষিতা, বাড়িতেই পড়ান, কিন্তু একা থাকেন 2 মেয়েকে নিয়ে। 2 মেয়ে অত্যন্ত মেধাবী, ভালো স্কুলে পড়াশোনা করছে। যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন তার মা প্রতিবেশীদের জানিয়েছেন, তারাও যখন দৌড়ঝাঁপ করছেন, সেই সময়তে থানা, পুলিশ, তাদের কি ভূমিকা ছিল না শোনালে কমপ্লিট হবে না কোথাও আমাদের ডিসকাশন। শুনুন। আমরা আগে বাগুইআটি থানাতে গেছিলাম, এই নিয়মটা কেন চালু হয়েছে মানে বুঝে উঠতে পারা যায় না। আমরা যখন বাগুইআটি থানায় গেছি, ওরা তো একটা স্টেপ নিতে পারতো। বাগুইআটি থানায় যখন আমরা গেছি তখন ওনারা বললো আপনাদের নিউ টাউন থানার আন্ডারে পড়ে, আপনারা ওখানে যান। ওরা বাগুইআটি থানা থেকে কোনো স্টেপ নেয়নি। স্টেপ নেয়নি, কেন নেয়নি এটা আপনারা একটু
মানে ইয়ে করে, এই যে নাবালিকা মেয়েগুলোকে এরকম অবস্থা করছে, কঠিন শাস্তি হওয়া দরকার। মানে একটা থানায় যাওয়ার পর আবার একটা থানায় পাঠাচ্ছে যে ওই থানায় যান, ওরকম বিধ্বস্ত অবস্থায়। একদম। অর্থাৎ যে নিয়মকানুন আমাদের রয়েছে, খুব ভুল না জানলে দেবাশিস এবং অঙ্কনও রয়েছেন, রাধামোহন রয়েছেন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে অবিলম্বে যে কোনো জায়গায়, এমনকি ধরনের ঘটনা ঘটার পর মেলে অভিযোগ করলেও তা সেটাকে এন্টারটেইন করার কথা, অথচ বাগুইআটি থানা বলছে যে এখানে নয়, আপনারা নিউ টাউন থানায় যান। কোনো মহিলা বা কোনো যুবতী যদি কোথাও থেকে মিসিং থাকে, সেইটা যদি সেই থানার জুরিসডিকশনও না হয়, সেই থানার কর্তব্য হচ্ছে, এটা ভারতের সংবিধান এবং ভারতের আইন ব্যবস্থা প্রণীত নিয়ম হচ্ছে, আপনি কনসার্ন থানাকে ইমিডিয়েট ইনফর্ম করবেন, এটা থানার কর্তব্য। কিন্তু রাজ্যের যে পুলিশ ব্যবস্থা, রাজ্যের পুলিশ প্রশাসন কি কতটা অসহায় দেখুন, বা কতটা এরা ইচ্ছাকৃত, এদের মধ্যে কতটা শয়তানের বাস আছে দেখুন। সে যে পরিবার আর্ত, যে পরিবার সাফার করছে, সেই পরিবারকে বলছে আপনি নিউ টাউন থানায়। পুলিশের 1 মিনিটের কাজ ছিল, 1 মিনিটে ফোন করে বলে দিতে পারতো নিউ টাউন থানায়। অঙ্কন, তুমি যেটা বলছো সেটা কিন্তু আইডিয়াল সিচুয়েশন, কিন্তু বাস্তব সিচুয়েশনটা একদম অন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই জায়গায় কোনো পুলিশ কোনো সাধারণ মানুষকে এন্টারটেইন করে না, এবং যেটা হতে পারতো, যেটা ওনারা হয়তো বোঝেননি, কোনো তৃণমূল নেতার কাছে গেলে সে যদি ওকে হেল্প করতো, মানে বলতো, তাহলে হয়তো পুলিশ অ্যাকসেপ্ট করতো। এটাই আজকে আমাদের হয়ে গেছে পশ্চিমবঙ্গের রীতি। তৃণমূলের কোনো নেতা যদি বলে দেয়, পুলিশ সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। এটা কেউ মানুক বা না মানুক, দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং এটা আমাদের, মানে আমরা এগুলো জানি, এগুলো ঘটনা, কোনো ভারতের সংবিধান নয়, একেবারেই নয়। তুমি ভুলে গেছো বোধহয় যে আনারুলকে বলেছিল যে পুলিশকে কেন ডাকা হয়নি, এবং আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে এটা তো খুব ক্ষুদ্র ঘটনা। আপনি ভুলে গেছেন স্বর্ণালী রেপ নিয়ে বলেছিলেন, এবং ওনারা তো রেপ চার্ট বানিয়ে ফেলেছেন যে কোনো রেপ হলে কি তাদের চার্ট হবে। এই যদি পশ্চিমবঙ্গের অবস্থা হয়, এরকমই অবস্থা হবে আমাদের কাছে, আমাদের কোনো উপায় নেই আর। রাধামোহন বাবু, একজন পরিবার যার মা একা রয়েছে, অসহায়, তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাত কেটে যাচ্ছে, তারপর যখন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে তারা পাগলের মতো কোনো একটা নিয়ারেস্ট থানাতে গেছেন, ধরে নিলাম সেই থানার কেস নয়, সেই থানার জুরিসডিকশন নয়, সেই থানার তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া উচিত নয়, সেই থানা থেকে সঙ্গে সঙ্গে তাদেরকে সঙ্গে নিয়ে বলা উচিত নয় কি সঙ্গে সঙ্গে ফোন করে নিউ টাউন থানায় এক্ষুনি বেরিয়ে পড়ে, এক্ষুনি কাজ শুরু করে, আমরা আসছি, আমরা অভিযোগ দায়ের করাচ্ছি, সঙ্গে নিয়ে আসছি। এইটুকু ইনিশিয়েটিভ পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ থানা নেবে না। হয়তো আমরা জানি না, আমার নিজেরই বলতে আমার গলা কেঁপে যাচ্ছে, হয়তো সেই সময় যদি সত্যি একটু আগে স্টেপ নেওয়া হতো, তখন হয়তো হাতে নাতে হয়তো ধরা যেত, হয়তো হাতে নাতে অ্যারেস্ট করা যেত। সেই সময়তে হয়তো মেয়েটার তো পোস্টমর্টেম তো বলছে, তখন মেয়েটার প্রাণ ছিল, তাকে কামড়ানোর পর, রক্তাক্ত করার পর, তার গলা হাড় স্প্রিং দিয়ে ভেঙে দেওয়ার পরও, তার যৌনাঙ্গ, তার মুখ থেতলে দেওয়ার পরও মেয়েটির মধ্যে প্রাণ ছিল, তখন হয়তো মেয়েটাকে বাঁচানো যেতে পারতো। কে নেবে বলুন দেশের দায়? কথা বলি আপনাকে, রেপ বা মার্ডার বা রেপ উইথ মার্ডার, এটা সত্যি মর্মান্তিক, নৃশংস, আর এটা মানা যায় না। কিন্তু একটা জিনিস বলি, এটাতে রাজনীতিকরণ না করাই ভালো। এটা শুধু বাংলাতে কেন, সব জায়গায় হয়। কিন্তু আমি এবার আসছি আপনার পয়েন্টে। একটা জিনিস আমি সব দর্শককে বলতে চাইছি, যদি কোনো থানা, আপনি হয়তো এক্স্যাক্ট জুরিসডিকশন জানেন না, প্রত্যেক থানার একটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে 0 FIR করার পাওয়ার আছে। মানে যদি কেউ জুরিসডিকশন জানে না কোন থানায় যেতে হবে, লোকাল যে থানা হবে সেখানে গিয়ে FIR লজ করবে। যদি না নিতে চায়, আপনি তার যে পুলিশ আছে তার নামটা নোট করে নেবেন, আপনি ডিরেক্ট আমাদের কোর্টের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে আপনি একটা চিঠি করবেন। কেন জিনিসটা হচ্ছে, দেখুন, এই যে মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে বা মার্ডার বা রেপ হচ্ছে, এটা দেখুন, এটা আজকের না, এটা চিরকাল হয়ে এসছে। এটা CPM টাইমে তো আরও বেশি ছিল। আমি রাজনীতিকরণে যাচ্ছি না, কেন এখানে দুজন বলেছে অলরেডি, কেন এটা একটু বলতে দিন আমাকে কাইন্ডলি প্লিজ, ঠিক আছে? কিন্তু জিনিসটা কি হচ্ছে জানেন তো, একটা জিনিসটা হচ্ছে, আপনি নিজেই বললেন যে 0 FIR করার কথা। এক্স্যাক্টলি, 0 FIR করা দরকার। আর যে পুলিশ, একটু বলতে দিন আমাকে, একটু বলতে দিন, আমি দেখুন আজকে যে ভিকটিম হয়েছে, আগামীকালকে ভিকটিম না হয়, তাই জন্য একটু বলতে দিন। না থাকবেন, আমি এখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সব জানছেন, শুনছেন, আপনার অনেক স্ত্রী আছে, অনেক ভান্ডার আছে, অনেক সাথী আছে। আমি সোনালী সরকার জানতে চাই আপনার কাছে যে এত কিছুর পর বাগুইআটি থানার পুলিশের বিরুদ্ধে আপনি কোনো স্টেপ নেবেন না, নেবেন না? তোমার ইউপিতে আগে সামলাও, ইউপিতে ভরে ভরে রেপ হয়।
ইউপিতে ভয় থরথর করে কাঁপে অপরাধীরা, ইউপিতে রেপ করে ঘুরে বেড়ালে, ইউপিতে রেপ করে ঘুরে বেড়ালে এনকাউন্টার হয়ে যায়, ভরে ভরে আছে। কিন্তু এনকাউন্টার জিনিসটা হয়েছে হচ্ছে ইউপিতে, আপনারা একটু বলতে হায়দ্রাবাদে দিন এনকাউন্টার হয়ে যায়, আসামে এনকাউন্টার হয়ে যায়, যদি কোনো পুলিশ যদি দুধে ভাতে লালন পালন করা হয় রেপিস্টদের। আমার একটাই কথা রাধামোহন বাবু, তাহলে এরপর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? বাগুইহাটি থানার বিরুদ্ধে, বাগুইহাটি থানার আইসির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নেবেন না? আমি রোজ খবর করে যাব, আমি রোজ খবর করে যাব, রোজ আমি জিজ্ঞাসা করে যাব যে বাগুইহাটি থানার ওই রাত্রে যারা ইনচার্জ ছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এভরিডে কোয়েশ্চেন করব, এভরিডে। মারা গেছে, একজনের বাড়ির মেয়ে হারিয়েছে, তুমি ওটা নিয়ে রাজনীতি করছো? মধ্যপ্রদেশে রোজ রেপ কথা বলো, তোমার রাধামোহন আপনি কি রেড চার্ট নিয়ে ঘুরছেন? টাকা পাঠাবেন, লজ্জা পাওয়ার উচিত। টাকা পাঠাবেন তো, আমি তো তাই জন্য শুরুতে বললাম যে নেভিতে চাকরি করেন, নেভিতে চাকরি করার বাবা ওনার মাকে টাকা দিয়ে, বাবাকে টাকা দিয়ে কেটে যাবেন, এরপর টাকা তুলে নিয়ে যাবেন তো। আমি এই জিনিসগুলো বলে দিচ্ছি, রেড চার্ট নিয়ে ঘুরে বেড়ান, সব জিনিস জানে না, কেউ রেড চার্ট নিয়ে টাকা নিয়ে যাবেন তো এরপর বাড়িতে, টাকা নিয়ে যাবেন তো আপনাদের ইন্টারপ্রিটেশন আছে, কেউ রেড চার্ট নিয়ে করে না। না না, আপনি আইনজীবী আছেন তো, বাজেটে আসেনি, দাদা আপনার একটা কথা, এক সেকেন্ড আমি বলছি যে নিউটন অঞ্চলে, এক সেকেন্ড নিউটন অঞ্চলে আমরা কাজ করি, এক সেকেন্ড রাধামোহন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়, এক সেকেন্ড, না না ইউপি নিয়ে কথা বলে লাভ নেই। ইউপিতে এনকাউন্টার হয়ে যায়, হায়দ্রাবাদে এনকাউন্টার হয়ে যায়, আসামে এনকাউন্টার হয়ে যায়, রেপ করলে এনকাউন্টার হয়ে যায়। আমি এনকাউন্টারকে সাপোর্ট করছি না, কিন্তু হয় ভয় পায় রেপিস্টরা সেই সমস্ত রাজ্যে, ভয় পায়। আমি সাপোর্ট করছি না, আমি একটা বক্তব্য শোনাবো। পুলিশের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী ব্যবস্থা নেবেন, আর সেটা যদি না নেন তাহলে পুলিশ মন্ত্রী কেন চেয়ারে বসে থাকবেন? ভুলে যাচ্ছে অঙ্কন। এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয়েছিল রাত্রিবেলা নিয়ে, এটাও তো সেই রাত্রিবেলাতে হলো। আমার প্রশ্ন, আমিও এখানে নিউটাউন সেক্টর 5 এ নিউটাউন চত্বরে কাজ করি, আমার মতো আরো অ্যাঙ্কার রিপোর্টাররা কাজ করে, আমরা রাত্রিবেলা বাড়ি ফিরি, আমরা কি করব মাননীয়া? উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক সেকেন্ড উত্তর দিয়েছেন মাননীয়া, রাত্রিবেলা নিউটাউনের জন্য বা অন্য কোনো জায়গায় নাইট শিফটের জন্য কি করণীয়, এবার উত্তরটা শুনবো, উত্তর শুনবো। রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে, যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার, আপনি কেন কথা বলছেন? আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য, যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড। এই হচ্ছে নিদান, রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবো না, বেড়াতে করলে রেপ হয়ে যাবে, আর রেপ হলে রেপিস্টদেরকে অ্যারেস্ট করা যাবে না, থানা পিং পং বল খেলবে, পিং পং বল, এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে সেই থানা। একটা কথা হচ্ছে, সময় শেষ করব, সময় গণধর্ষণটা দুপুরবেলায় হয়েছিল, ইউপি মধ্যপ্রদেশে বলবেন যে মহিলাদের অসুরজন পশ্চাতে থাকতে হবে, দিনের বেলা বেরোতে যাবে না। আমি একটা পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করি, এই যে সিসিটিভি লাগানো হয়, দাঁড়ান না, এই যে সিসিটিভি লাগানো হয়, আমার কথাটা উত্তর দিন না, উত্তর দিন না। সিসিটিভির মনিটরগুলো কোথায়? সিসিটিভির মনিটর তো তুমি এনকাউন্টারের কথা বলো, এটা প্রশ্ন হচ্ছে আমাদের। সিসিটিভির মনিটরগুলো থানায় থাকবে। কেউ লিগ্যাল ইলিগ্যাল বলছেন, আমি তো বলছি, কিন্তু ঘটনা হচ্ছে ঠিক কথা। সিসিটিভি ক্যামেরা সময় শেষ, আমি এখানেই শেষ করছি। সিসিটিভি ক্যামেরা বলছেন না, সিসিটিভি ক্যামেরা কেন রয়েছে বলুন তো? রেপ হয়ে গেলে, খুন হয়ে গেলে পরে যাতে অভিযুক্তকে ধরা যায়, কিন্তু তার মনিটরিং নেই। যখন কেউ কোথাও যাচ্ছে, কেউ কোথাও আসছে, কোথাও কিছু হ্যাপেনিং হচ্ছে, তখন তাকে যে সিসিটিভি মনিটরিং এর দায়িত্বে যাচ্ছে সে হয়তো ঘুমোচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় রিলস দেখছে। এই হচ্ছে অবস্থা। এনকাউন্টারকে সাপোর্ট করছে না কেউ, কিন্তু ঘটনা উত্তরপ্রদেশের রেপিস্টদের এনকাউন্টার হয়েছে, হায়দ্রাবাদের রেপিস্টদের এনকাউন্টার হয়েছে, আসামের রেপিস্টদের এনকাউন্টার হয়েছে, এবং তারপর থেকে সেখানে রেপের সংখ্যা কমে গেছে, রেপিস্টরা শিক্ষা পেয়ে গেছে। আমাদের রাজ্যে শুধু তারিখ আসে, আর তৃণমূল কংগ্রেসের কিছু নেতাদের হাত আসে, আর তারপরে সব ম্যাজিক, ভ্যানিশ। শুধু রাত্রিবেলা, সন্ধ্যাবেলা মিছিল হয়, বিচার চাই, প্রদীপ জলে, মোমবাতি জলে, বিচার আসে না। কাহা তক? আমি আপনাদেরও প্রশ্ন করলাম, উত্তরটা পারলে জানাবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।